তারপর সি এর কিওয়ার্ড কাকে বলে, ডাটা টাইপ কি, ইন্টিজার, ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, এই ডাটা টাইপ সম্পর্কে কথা বলছি। তারপর আমরা কিভাবে স্ক্যানএফ দিয়ে ইনপুট নিতে পারি, আবার প্রিন্টএফ দিয়ে আউটপুট প্রকাশ করতে পারি, এই স্যার জিনিসগুলো। এটা কি সি প্রোগ্রামিং এর ক্লাস? হ্যাঁ স্যার, সি প্রোগ্রামিং এর ক্লাস। এমন ক্লাস হয়ে গেছে, এখন মানে গোলায় ফেলতেছেন কখন কোন ক্লাস হচ্ছে, এই তো। সো আমরা যদি এই ডকুমেন্টটা দেখি, এখানে একদম বেসিক সিনট্যাক্স থেকে যে স্ক্যানএফ কিভাবে ইউজ করতেছিলাম আমরা, তারপর প্রিন্টএফ কখন কখন ইউজ করি, এবং এর উপরে যে 1 থেকে 9 যেটা আপনাদের এই যে ল্যাবের অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিয়েছিলাম, যাতে করে আপনার ল্যাবের কন্টিনিউয়াস যে কবে কি করতেছেন এই প্রোগ্রেসটাও থাকতে। সো এখানে হচ্ছে আমরা সি এর যে কোনো কিছুকে একটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ মানে একটা স্ট্রিংকে বা একটা লাইনকে কিভাবে প্রিন্ট করতে পারি, কিভাবে বিভিন্ন নাম্বার কিংবা ভ্যালু ইনপুট নিতে পারি, সেইগুলো ছিল। এর পরবর্তীতে আমাদের ছিল হচ্ছে যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিভাবে করি, একটা নাম্বার প্রিন্ট করি কিভাবে, আই এর ভ্যালু প্রিন্ট করতেছি, একটা নাম্বারকে এক ইনক্রিজ করতেছি আই প্লাস প্লাস দিয়ে, অথবা প্লাস প্লাস আই দিয়ে আমরা প্রি ইনক্রিমেন্ট করতে পারি। সো এই জিনিসগুলো দেখা হয়েছিল। এর প্রোগ্রেসে যদি আমরা একটু ফার্দারলি আগাই, তাহলে এরপরে আমরা দেখছি হচ্ছে আপনার ল্যাব 3-তে এসে ইফ এলস বা এলসিফ স্টেটমেন্ট যেটা, বা এলসিফ ল্যাডার, এই জিনিসগুলো মানে কন্ডিশনাল স্টেটমেন্টগুলো। সো এই 3টা পার্ট নিয়ে মানে আমাদের স্ক্যানএফ, প্রিন্টএফ, তারপর কন্ডিশনাল স্টেটমেন্ট, এই টোটাল জিনিসগুলোকে নিয়ে আমরা আসলে একটা ক্লাস করি। সো আমাদের এই টোটাল এই যে 3টা পার্ট মানে সি এর একদম বেসিক যে ইনস্ট্রাকশনগুলো, সেইগুলো ছিল হচ্ছে আমাদের এই ল্যাব ম্যানুয়াল 1-এ। সো ল্যাব ম্যানুয়ালের এই বেসিক 3টা পার্ট দেখার পরে আমরা দেখছি হচ্ছে মিটার আগেই যেটা দেখছি হচ্ছে ফর লুপ পর্যন্ত। ফর লুপ ছিল ল্যাব ম্যানুয়ালের পিডিএফ 4, এবং আপনারা দেখতে পাচ্ছিলেন যে একটা পিডিএফ শুধুমাত্র এই ফর এর জন্য ছিল। ফর লুপের আমরা বিভিন্ন কিছু দেখছি। আজকের ক্লাসে আমরা ফর লুপের 2টা কিওয়ার্ড সম্পর্কে দেখব। এই ফর লুপ দেখার পরে যে ফর লুপের 3টা পার্ট, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং ফাইনালি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, এই 3টা পার্ট দিয়ে আমরা যে লুপের মাধ্যমে যে কোনো একটা কাজকে বা একটা স্টেটমেন্টকে আমরা কন্টিনিউয়াসলি বেশ কয়েকবার লোড করতে পারি বা রান করতে পারি, সেই কাজগুলো আমরা করছি। সো এই ফর লুপ পড়ার পরে আমাদের যে মিড টার্মটা হয়, মিড টার্মের পরে হচ্ছে আমরা দেখছিলাম হোয়াইল এবং ডু হোয়াইল এবং হোয়াইল লুপ। সো হোয়াইল লুপে আমরা দেখতে মানে হোয়াইল লুপ পড়লাম, হোয়াইল লুপ পড়ছি আমরা অনলাইন থেকে, কোথা থেকে পড়ছিলাম আমরা হচ্ছে এইখানে এসে এই যে W3 স্কুলের যে পার্টটা, এখানে এসে আমরা হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ দেখছি, যেটা মেইনলি আমরা ফিজিক্যাল ক্লাসে দেখছিলাম। সো এই হোয়াইল লুপ দেখার পরে আমরা হচ্ছে অ্যারে দেখছি একটা ক্লাসে। অ্যারে কি ছিল, একই টাইপের অনেকগুলো ডাটাকে যখন আমরা এন্ট্রি নিতে চাই, তখন হচ্ছে আমরা ইউজ করি হচ্ছে অ্যারে। সো এই ডু হোয়াইল মানে লুপ হচ্ছে 3 ধরনের, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এই 3টা পার্টও দেখে ফেলছি। তারপরে আমরা আসছি হচ্ছে অ্যারেতে, এবং অ্যারেতে দেখানোর পরে হচ্ছে আমরা এই যে এইটাই যেহেতু ফলো করছিলাম, এটা আশা করি মনে আছে। অ্যারে থেকে হচ্ছে আমরা এটাও দেখছি লাস্ট ক্লাসে, যে আমরা কিভাবে যদি আপনি নাম্বার অফ স্টুডেন্ট মানে কতজন স্টুডেন্ট ক্লাসে, এটা যদি ইয়ে করেন, মেনশন করেন, তারপরে হচ্ছে আপনারা ওই স্টুডেন্টের সংখ্যার জন্য মানে 20 জন স্টুডেন্ট হলে 20 জনের জন্য কিভাবে ভ্যালু ইনপুট নেওয়া যায় সেটা আমরা শিখছি। এবং এইটা ছিল আমাদের ফর ফর লুপ ইউজ করে অ্যারে ব্যবহার করা। আমরা এটাও দেখছি যে ফর লুপের মাধ্যমে আমরা আসলে এই কাজগুলো করতে পারি, যে ফর লুপের মাধ্যমে আমরা অ্যারেতে ইনপুট নিতে পারি এবং একই সাথে ওই অ্যারেতে যে ভ্যালুগুলো ইনপুট নিয়েছি সেটাকে প্রিন্টও করতে পারি। ঠিক আছে। এই ফর লুপের পরে আমরা লাস্ট ক্লাসে যেটা দেখছি সেটা হচ্ছে ফাংশন ক্রিয়েট করা। যদি আপনারা ভুলে যায় না থাকেন, যে আমরা ফাংশন ক্রিয়েট করছিলাম যে সাম নামে, যে যখন আমরা 2টা ভ্যালু থেকে কোনো কিছুকে কল করি, তখন ওই ভ্যালু মানে ওই ফাংশন দিয়ে আমরা হচ্ছে নাম্বার 2টাকে যোগ করতে পারি। সো এই যে কাজগুলো ছিল, ঠিক আছে, এই যে কাজগুলো ছিল সেই কাজগুলো পর্যন্ত আমরা করে ফেলছি লাস্ট ক্লাসে। দ্যাট মিনস আপনি যদি খেয়াল করেন, এইখানে এই যে সি এর টিউটোরিয়াল নামে যে জায়গাটা আছে W3 স্কুলে, এইখানে যে জিনিসগুলো ছিল এগুলো নিয়ে আমরা পড়ে ফেলছি। বাকি আছে শুধু 2টা জিনিস, মেমোরি অ্যাড্রেস এবং হচ্ছে সি পয়েন্টার। এর বাইরে আরো 2টা জিনিস বাকি আছে, একটা হচ্ছে সি এর স্ট্রিং আর একটা হচ্ছে ব্রেক অ্যান্ড কন্টিনিউ। আজকে আমাদের কাজ হচ্ছে
এই ব্রেক এন্ড কন্টিনিউ সম্পর্কে পড়া। এই ব্রেক এন্ড কন্টিনিউ খুবই সহজ, এটা ফর লুপের ভিতরে ইউজ হয়। এবং আরেকটা হচ্ছে স্ট্রিং। এই স্ট্রিং কাকে বলতেছি বা এর ব্যবহারটা কি, এই দুইটা জিনিস দেখলে আমাদের মেইনলি সি এর যে পার্ট বা সি এর বেসিক যে জিনিসগুলো আমাদের জানা দরকার সেইগুলো আমাদের কভার হয়ে যাওয়ার কথা বা কভার হয়ে যাবে। তারপরে আমরা আসলে সি প্লাস প্লাস মানে সি এর পরবর্তী যে ল্যাঙ্গুয়েজ ওইটার কিছু কনসেপ্ট দেখব, অ্যাজ ওয়েল অ্যাজ ওই কনসেপ্টের সাথে কিছু জিনিস, যেমন একটাকে বলি হচ্ছে আমরা সি এর যদি আমি একটু ভালো করে বলি, এখানে একটা কনসেপ্ট আছে যেটাকে বলা হয় পলিমরফিজম। এই পলিমরফিজম বা এই বাকি জিনিসগুলো আমরা তখন দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের টোটাল ব্যাপারটা। সো সি তে আমরা এগুলো পড়ার পরে আমরা সি প্লাস প্লাসে বেশ কয়েকটা ক্লাস করব এবং আপনারা হয়তো জানতে পারেন যে আপনাদের ফাইনাল বা টোটাল রেজাল্ট মেবি নেক্সট মাসের 17-18 তারিখের মধ্যে, মানে আপনাদের ফাইনাল শুরু কবে এটা জানেন? স্যার সম্ভাব্য ডেট দিয়েছে 23শে মে থেকে। স্যার আচ্ছা হ্যাঁ, বলেন স্যার। আর কেউ? ফাইনাল হচ্ছে সামনের মাসের 23 তারিখ থেকে হওয়ার সম্ভব। ওইটা হচ্ছে আপনার থিওরি কোর্সের ফাইনাল এবং এর আগে 23 তারিখের আগে আমাদের ল্যাবের অ্যাসাইনমেন্ট বা ফাইনাল বা বাকি যেই কাজ এইগুলো হচ্ছে আমাদের কভার আপ করতে হবে। সো আমাদের অলমোস্ট 1 মাস আছে। সো এটা এনাফ টাইম আছে এবং আমি ওই অনুযায়ী আপনাদেরটা গোছাচ্ছি এবং যেটা কাজ কালকেও আমাদের একটা ফিজিক্যাল ক্লাস আছে। এছাড়াও আমরা যেটা করব, আমরা নেক্সট উইকে 2টা ক্লাস করব, যাতে করে আমাদের ফাইনালের আগে খুব বেশি প্রেসারে না পড়তে হয়। আমি কি বুঝতে পারছি স্যার? মানে অনেক ক্ষেত্রেই দেখবেন যে কোর্সের বিভিন্ন কন্টেন্ট জি স্যার। না হইলে যেটা হয় যে ফাইনালের আগে সবাই ক্লাস নিচ্ছে। সো আমি ওইটা না করে আপনাদের ইয়ার আগেই ক্লাসটা নিব। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা আগে আজকে প্রথম স্যার মানে হুম, স্যার বলুন। সিএসসি ক্লাস কি পরবর্তী সেমিস্টারে থাকতে পারে? না স্যার, আমি জাস্ট পারা যাই না, আপনাদের এই কোর্সটা শুধু এই সেমিস্টারই। আল্লাহ বাঁচাইলো। স্যার কালকের ক্লাসটা হবে? আচ্ছা, কালকে আপনাদের ক্লাসটা আমি 2টা থেকে নিতে চাচ্ছি। আপনাদের কোনো কনসার্ন আছে কিনা বা ওই টাইমে টাইম ফ্রি আছে কিনা? মানে 2টা থেকে যেকোনো টাইম। আমার আসলে ফার্স্ট হাফে হচ্ছে গুচ্ছুর ডিউটি আছে এবং আমি চাচ্ছি না আপনাদের যেহেতু ফিজিক্যাল ক্লাস উইকলি একটা, তো সেটাকে আমি আসলে কোনোভাবেই বাদ দিতে চাচ্ছি না, মানে অফ করতে চাচ্ছি না। 3টা থেকে আমাদের ক্লাস ফ্রি আছে, 3টা থেকে 4টা। কোন সেকশন স্যার? আই আই সেকশন। নোট করে ফেলেন তাইলে। আমি জি স্যার, 3টা থেকে 4টা। আমি নোট করে ফেললাম। এল আমাদের সেকশন, এল সেকশন স্যার। এল সেকশনে স্যার, এল সেকশনে 3টা থেকে 4টা হচ্ছে আই সেকশনের ক্লাসটা ফাঁকা আছে। হ্যাঁ, গুড। কে সেকশন স্যার বলেন, সরি এল সেকশন বলেন কখন ফ্রি আছেন? কালকে আপনাদের 2টা পরীক্ষা আছে আমি জানি এবং আপনাদের সাথে আমার যেই টাইমে ক্লাসটা পড়ছে ওই টাইমে আপনাদের মেবি পরীক্ষা, রাইট? 11টা থেকে। জি স্যার। ইয়াসিন বলো। হ্যাঁ, এল সেকশন এখন আপনারা কালকে কি ক্লাসটা করতে পারতেছেন কিনা বলেন? আমি আপনাদের প্রেশার দিচ্ছি না কারণ আপনাদের কালকে পরীক্ষা আছে 2টা মিড টার্ম। স্যার কালকে পরীক্ষা আছে, ক্লাস আছে। ক্লাস করা খুব মানে প্রয়োজন স্যার। হ্যাঁ, সেটা আমি তো সেটা বললাম। আমি স্যার আমি যদি বলতাম 11টা থেকে 12টা। স্যার আমি বলি আমাকে কালকে 2টা থেকে একটু টাইম স্লটটা দিতে হবে কারণ 2টা থেকে আপনি এরপরে যখনই দেন আমার যদি 7টা পর্যন্ত থাকতে হয় আপনার জন্য আমি ক্লাস নেব, কোনো সমস্যা নাই। কারণ আমার কালকে ইয়ে পর্যন্ত আমি জানাইও রাখছি আপনাদের কোঅর্ডিনেটরকে, সেটা হচ্ছে আমার এখন পর্যন্ত ক্লাস ছিল ওই দিন আমি বন্ধ ঠিক আছে স্যার, তাহলে আপনি 2টা থেকে 3টা পর্যন্ত দেন। আপনাদের 3টা থেকে 4টা ফ্রি হইলে ওদের সাথেও করতে পারেন কিংবা 2টা থেকে 3টা পর্যন্ত দেন। 2টা থেকে 3টা এল সেকশন ক্লাস করবেন, এই তো? 4টার পরে স্যার দেওয়া যায় না? আচ্ছা, 4টা থেকে ক্লাস করতে চান কখন? আমি বললাম কি 2টা পরে 4টা থেকে তো হবে না স্যার, 4টা থেকে অনেকজনই বাসায় যায়, অনেক দূরে বাসা থাকে। ওই 2টা আচ্ছা, থেকে 3টাই ঠিক আছে। স্যার আপনি 2টা থেকে 3টাতেই দেন, আচ্ছা এটা বেটার হবে। 2টা থেকে 3টা হচ্ছে এল সেকশন, রাইট? জি স্যার। আর 3টা থেকে 4টা আই সেকশন, কোনো সমস্যা নাই তো?
3টা থেকে 4টা আই সেকশনের কোনো প্রবলেম আছে ক্লাস করতে? না স্যার, প্রবলেম নাই, আমাদের ওই সময় ফ্রি আছে, ঠিক আছে। ওকে স্যার, আমরা টাইম নষ্ট না করে আমরা ক্লাসের দিকে যাই। আপনারা একটু নোট করবেন। প্রথমে নোট শুরু করেন হচ্ছে 2টা কিওয়ার্ড জাস্ট লিখে রাখেন। সেটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে 3টা। মানে টপিক 3টা না, মানে ছোট ছোট জিনিসই। একটাকে বলতেছি আমরা স্ট্রিংস, এক, আর 2টা হচ্ছে ব্রেক এন্ড কন্টিনিউ। ব্রেক এবং কন্টিনিউ এই 2টা হচ্ছে 2টা কিওয়ার্ড। কি বলতেছি? এটাকে আমরা কিওয়ার্ড বলতেছি, ব্রেক আর হচ্ছে কন্টিনিউ। সো এই ব্রেক আর কন্টিনিউ যে কিওয়ার্ডটা, আমরা যেইখানে প্রত্যেকদিন প্রোগ্রাম রান করে দেখি সেইখানে একটু যাই। সো আমরা যদি এখানে আসি, আমরা যেটা বলতেছি, আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ব্রেক। দেখেন, ব্রেক লেখার সাথে সাথে এটা কালার চেঞ্জ হয়ে গেল না? আপনি বি আর ই এ লেখেন, কালার চেঞ্জ হচ্ছে। কে ব্রেক, এই না স্যার, কালারটা চেঞ্জ কে মানে হচ্ছে এটা একটা কিওয়ার্ড। কিওয়ার্ড মানে কি? কিওয়ার্ড মানে হচ্ছে এর জন্য আলাদা কোনো একটা মিনিং আছে। যেমন আমরা যদি বলি পিএম, বাংলাদেশের পিএম কে বর্তমানে? ডক্টর ইউনূস, রাইট? সো বাংলাদেশের যে কোনো কথা আমরা বলতে পারবো না যে আমার একটা লোক পরিচিত বা পছন্দের, তারা আমি বললাম যে হি ইজ দ্য প্রাইম মিনিস্টার। আপনি তাকে সেকেন্ডারি মিনিস্টার বলতে পারেন, যে কোনো কিছু বলেন, সেটা নিয়ে কোনো ব্যাপার নেই। বাট প্রাইম মিনিস্টার আমি একজনকে বলতে পারবো না, কারণ এই পিএম ওয়ার্ডটা একটা আলাদা মিনিং ক্যারি করে বা এর একটা আলাদা অর্থ আছে। এই প্রাইম মিনিস্টার যেমন একটা ওয়ার্ড বা কিওয়ার্ড বাংলাদেশের, সেম ভাবে এই ব্রেক, ইনক্লুড, ইন্টিজার এই এক একটা কিওয়ার্ড। ইন্টিজার যেই ডাটা টাইপটা আছে তাকে শর্ট ফর্মে লিখি আইএনটি, যেটা একটা কিওয়ার্ড। সো এরকম ব্রেকও একটা কিওয়ার্ড, এর একটা মানে আছে, মানে এর একটা স্পেশাল কাজ আছে। সো এই ব্রেক ওয়ার্ড দিয়ে আমরা যে কোনো একটা স্পেশাল কাজ করে থাকি। স্পেশাল ওয়ার্ক টু বি ডান, মানে এই শব্দটা দিয়ে আমরা আসলে যে কোনো একটা স্পেশাল অর্থ আছে বা একটা কাজ আছে। সেম ভাবে এরকম আরেকটা অর্থ, ওই ওয়ার্ডের নাম হচ্ছে কন্টিনিউ। এটাকে আমরা বলতেছি একটা কিওয়ার্ড, মানে এর একটা মিনিং আছে, মানে এই ওয়ার্ডটা দেখলে যে কোনো একটা কাজ করাকে বোঝায়, বা এই ওয়ার্ডটা দিয়ে আমরা যে কোনো একটা কাজ করে থাকি। এইটুকু পর্যন্ত ক্লিয়ার স্যার? সো এই ব্রেক এবং কন্টিনিউ এই 2টা কিওয়ার্ড কখন কাজ হয়, যেমন আমরা একটু এখান থেকে যদি একটু দেখি, এই যে কোডটুকু, আমরা এই কোডটুকুকে জাস্ট নিয়ে যাই, আমাদের ওইখানে গিয়ে রান করব। ঠিক আছে, আমাদের কম্পাইলার আমরা রান করে দেখবো এখানে কি কাজ হয়। একটু ভালোভাবে দেখবেন, হ্যাঁ? সো নরমালি আমরা এটা একটু আপাতত কমেন্ট করে রাখি, যাতে করে আমাদের প্রোগ্রামে সমস্যা হয় না। যেমন দেখেন, ডবল দিলে এটা অটোমেটিক একটা কমেন্ট হয়ে যায়। আমরা জাস্ট প্রোগ্রামটা এখানে রাখি। নরমালি এইখানে কি কাজ হচ্ছে, এই যে 12 নাম্বার থেকে 16 নাম্বার লাইন পর্যন্ত একটু খেয়াল করেন তো। বলেন কি কাজ হচ্ছে, বলা যাচ্ছে? স্যার, আর ব্রেকের আগে পর্যন্ত মিনিং হচ্ছে আই এর মান 4 পর্যন্ত বাড়বে। 4 পর্যন্ত বাড়বে? স্যার 4 সমান হইবে, আই এর মান 4 এর সমান হইবে, সমান সমান। নো, আপনি খেয়াল করেন, ব্রেক পর্যন্ত আমরা বুঝি নাই, কিন্তু এর আগ পর্যন্ত বোঝার কথা। এই ফর লুপের কাজ কি? যদি আমি এই জায়গা পর্যন্ত, এই যে এই লাইনটা ইফ ব্রেক এবং এই সেকেন্ড ব্র্যাকেট এটুকু বাদ দেই, তাহলে রান করি, কি কাজ হচ্ছে দেখেন। 0 থেকে 9 পর্যন্ত প্রিন্ট হচ্ছে, রাইট স্যার? এইখানে কি 0 থেকে 9 পর্যন্ত ওয়ার্ডগুলো প্রিন্ট হচ্ছে, তাই তো নাকি? জি স্যার। আচ্ছা, কিভাবে হচ্ছে সেটা একটু দেখি। এইখানে কি আছে? এখানে আছে ফর লুপ। ফর লুপের ভিতর দিছি আই এর ভ্যালু 0, শুরু করলাম। তাহলে এখানে এসে আই এর ভ্যালু প্রিন্ট করতেছে কত? প্রথমত এসে একদম প্রথমে আই এর ভ্যালু প্রিন্ট করবে হচ্ছে 0। তারপরে আই এর মান 1 বাড়বে, বেড়ে এসে ওইটাও প্রিন্ট হবে। এরকম কত পর্যন্ত চলবে? যতক্ষণ পর্যন্ত আই এর ভ্যালু লেস দেন 10 হয়, মানে
i এর ভ্যালু 0 প্রিন্ট করবে, 1 প্রিন্ট করবে, 2 প্রিন্ট করবে, 3 প্রিন্ট করবে, 4 প্রিন্ট করবে, এরকম কত পর্যন্ত প্রিন্ট করবে? 10 এর চেয়ে ছোট মানে 10 পর্যন্ত না, 9 পর্যন্ত প্রিন্ট হবে। ভালো কথা, প্রিন্ট হলো। সো i এর ভ্যালু 0 থেকে 9 এটা প্রিন্ট হলো। ঠিক আছে, এখন কি করা যাইতে পারে? এই ক্ষেত্রে যে কাজটা হইতেছে, আমি যদি এই যে এখানে যে কোডটুকু আছে এই কোডটুকু আমি কমেন্ট সরাই দিই, মানে এই কোডটুকু যদি কাজ করে তাহলে কি কাজ হচ্ছে দেখেন, একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে বুঝতে হবে। এইখানে আউটপুট আসতেছে কত? 0 থেকে কোন পর্যন্ত? 3 পর্যন্ত, রাইট? একটু আগে প্রিন্ট হয়েছে কত? 0 থেকে 9 পর্যন্ত, 0 1 2 3 4 5 6 7 8 9, বাট এখানে 3 এর পরে আর কাজ করতেছে না। কেন? কারণ হচ্ছে, যদি আমরা এখানে একটু আসি, এখানে বলতেছি দেখেন i এর ভ্যালু 0, এটা নিয়ে আসলাম, এসে চেক করলাম ইফ i ইকুয়াল 4, মানে কি i এর মান যদি 4 এর সমান বা 4 হয়, আচ্ছা i এর মান প্রথম যখন 0 তখন কি এই কন্ডিশনটা সত্যি? জি স্যার। i এর মান যখন 0 তখন এই কন্ডিশনটা সত্যি না স্যার। ওই কন্ডিশনটা কি? শর্তটা হচ্ছে i সমান সমান 4, মানে i এর মান যখন 4 হবে, তো i এর মান যখন 0, i এর মান যখন 1 2 3 এই পর্যন্ত একটা কন্ডিশনও সত্যি না। যখনই কেবল i এর মান 4 হইল তখন এখানে বলতেছে কি ব্রেক। ব্রেক মানে কি? থেমে যাওয়া, মানে থামো। i এর মান 4 হলে এইখানে আমার এই ফর লুপটা থেমে গেল, ফর লুপ আর কাজ করতেছে না। দ্যাটস ওয়াই তখন আমার প্রিন্ট হইতেছে 0 থেকে 3 পর্যন্ত, 4 এর পরে কোনো কাজ আর হইতেছে না। যেমন আমরা যখন এসএসসির রেজাল্ট দেখার জন্য সার্ভারে আমাদের রোল দিয়ে লগ ইন করি, তখন বা আমরা যখন কোনো একটা কিছুকে সার্চ করি ইউটিউবে বা ফেসবুকে বা যেখানে গিয়ে, ও প্রথম থেকে চেক করতে যায় কোথায় কোথায় এই ডকুমেন্টটা আছে। যখনই আমরা যেটা সার্চ করতেছি ওইটা পাইতেছি, সাথে সাথে বা ওই জায়গায় আমাদের কাজটা থেমে যায়। ওই কাজটাই হচ্ছে এই ব্রেক। আমি বলতেছি i এর মান যখন 4 হইতেছে তখন তুমি থেমে যাও, মানে ফর লুপের তখন আর পরবর্তীতে কাজ করে না। ফর লুপ কাজ করার কত হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, 9 পর্যন্ত টানা কাজ করার কথা, কিন্তু যদি কোনো কাজ না করে, মানে যদি 4-এ গিয়ে আমি আসলে এখানে থামাই দিতেছি, এই জন্য আমরা যেই ওয়ার্ডটা ইউজ করি দ্যাট ইজ কল্ড ব্রেক কিওয়ার্ড। মানে আমরা যেমন ব্রেক ইয়াতে ইউজ করি গাড়িতে, ওই ব্রেক আর এই ব্রেক এখানে সেম। এখানে একটা শর্ত দিয়ে দিই, যেমন আমরা একটা শর্ত দিয়ে দিই না যে যদি, বা ছোটবেলা আমরা এটা পড়ছি যে একটা গাড়ির হচ্ছে 45 মিটার সামনে একটা মানুষ ছিল, গাড়িটা মানে 45 মিটার মানুষ সামনে মানুষটা দেখার পরে গাড়ির লোক ব্রেক করলো, কতক্ষণ এসে আগে থামবে? আমরা যেমন এটা জানি যে কোনো একটা কিছু মানে আমার আশেপাশে বা আমার সামনে থাকলে তখন ওইটাকে আমার থামাই দিতে হবে, এর আগে গিয়ে থামাই দিতে হবে। এখন কখন কন্ডিশনটা, শর্তটা কখন? যে যদি তুমি যে গাড়ি চালাচ্ছ তোমার সামনে যদি মানুষ থাকে তাহলে তুমি থামায় দাও, দ্যাট ইজ কল্ড ব্রেক। সো এই জন্যই এই কিওয়ার্ডটা আমরা ইউজ করি ব্রেক। যেমন আমি যদি এখানে লিখতাম i ইকুয়াল 6, এখন বলেন তো এই কোডটা রান করলে আউটপুট কি আসতো? স্যার 5 স্যার এটা 0 থেকে 5 পর্যন্ত স্যার। 0 থেকে কত পর্যন্ত প্রিন্ট করতো? 5। কিন্তু লুপ কাজ করার কথা কত পর্যন্ত? লেস দ্যান 10, মানে 9 পর্যন্ত কাজ করার কথা না? জি স্যার। তো 9 পর্যন্ত কেন কাজ করতেছে না? কারণ আমি বলে দিয়েছি যে হ্যাঁ, যদি i এর মান 6 হয় তাহলে তুমি কাজটাকে থামায় দাও। আবার বলি কি বলতেছে এখানে, যদি i এর মান 6 হয় তাহলে তুমি কাজটাকে থামায় দাও। আমি কি বুঝতে পারছি স্যার? স্যার এইখানে i এর মান তো 6 এসে থামায় দেবে, সেক্ষেত্রে 6টা কেন প্রিন্ট হবে না? আচ্ছা দেখেন, খুব ভালো একটা কথা বলছেন। এখানে আপনি কি কাজ করতেছেন? 0 1 ধরেন 5 প্রিন্ট করলেন, এইখানে এসে 5 এর মান প্রিন্ট করলেন। আর কার যেন নয়েজ হচ্ছে, একটু মিউট করেন। মাসুম মিউট করো। তো দেখেন i এর মান যখন 5 এ এখানে এসে প্রিন্ট করলেন, তারপরে আবার কি করলেন আমরা জানি কি ফর লুপে তারপরে আসবে কোথায়? এই 5 শেষ করে 17 নম্বর লাইনে এসে সেকেন্ড ব্র্যাকেট, এখান থেকে আবার ঘুরে আসবে এইখানে যে ফার্স্ট ব্র্যাকেট, এই যে i++, মানে
5 প্রিন্ট করার পরে তখন i এর মান ছিল এখানে 5 প্রিন্ট করা মানে i এর মান হচ্ছে 5, এখানে আছে 5 প্লাস প্লাস মানে 5 এর সাথে 1 যোগ করলেন কত হলো 6। এখানে এসে দেখতেছেন 6 কি 10 এর চেয়ে ছোট? হ্যাঁ ছোট। তারপরে আপনি আবার এই ফর লুপের ভিতরে ঢুকলেন, মানে আসলেন কোথায় 13 নাম্বার লাইনে। 13 নাম্বারে এসে দেখতেছেন i = 6 মানে 6 কি 6 এর সমান? হ্যাঁ সমান। মানে এই শর্তটা ইফ এর মধ্যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে শর্তটা আছে এই শর্তটা সত্যি। তাহলে আবার ঢুকবেন কোথায়? এই 14 নাম্বার মানে ইফ এর মধ্যে ঢুকবেন। ইফ এর মধ্যে মানে কি? এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ঢোকা মানেই হচ্ছে 14, তারপর আসলেন 15 নাম্বার লাইনে। 15 নাম্বার লাইনে এসে আপনি কি করলেন? ব্রেক করলেন। মানে ব্রেক লাইনটা আসলো। যখনই ব্রেকটা আসলো এর মানে 17 নাম্বারের কাজও হবে না। আবার কই চলে আসবে সে? আর এখানে যাবেই না। এই ব্রেক স্টেটমেন্টের পরে তো আমি আর এই 17 নাম্বার লাইনে আসতেছি না। এই জায়গায় আসা মানেই আমি ফর লুপের টোটাল কাজটা শেষ করে বলছি। আমার যত কাজ পরে বাকি থাকুক ফর লুপের আর কোনো কাজ হবে না। তাইলে আলটিমেটলি 6 নিয়ে আপনি 15 নাম্বার লাইন পর্যন্ত আসার পরেই তো থেমে গেছেন। আপনি কি প্রিন্ট করতে পারছেন 6 এর মানটাকে আর? না স্যার। কিন্তু এই ব্রেকের আগে যদি আপনি প্রিন্ট করে ফেলতেন, এইখানে যদি আমাদের প্রিন্ট স্টেটমেন্টটা থাকতো যে এই প্রিন্টটা যদি এই 18 নাম্বার লাইনে না রেখে আমরা যদি এটাকে 15 নাম্বার লাইনে রাখতাম তাহলে কি হইতো? তাহলে 6 প্রিন্ট হওয়ার পরে থামতো। যেহেতু আগে ব্রেক স্টেটমেন্টটা আছে এর পরে আমরা প্রিন্ট করতেছি, দ্যাটস ওয়াই আমাদের 6 আর প্রিন্ট হবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকু বুঝতে পারছি ব্রেকের কাজটা। স্যার আমার এইখানে এই ক্লাসের মজার ব্যাপারটা হচ্ছে আপনি যদি বোঝেন তাহলে বাসায় আপনার আর টাইম লাগবে না। তো এইটা কি বোঝা গেছে স্যার? হয়ে গেছে। ব্রেকের আগে প্রিন্টএফ দিয়ে রান করলে কি আসবে স্যার? গুড। আমরা এইটাকে এই করব যে এই প্রিন্টএফটা এইখানে না রেখে 17 নাম্বার না রেখে যদি ব্রেকের আগে দেই তাহলে কি হবে? ব্রেকের আগে দিলে একটু আগে যেটা হইতো 6 প্রিন্ট হওয়ার আগেই থেমে যাইতো। আর এখন যদি আমরা রান করি তাহলে দেখি কি হয়। সরি, আচ্ছা এই ক্ষেত্রে শুধু 6 প্রিন্ট করি থামবে কেন? কারণ হচ্ছে ও এইখানে এই 6 এই ইফের মধ্যে ঢুকেই কাজ করবে। যদি আমরা এইখানে দেই, এই ইফের মধ্যে ঢোকার আগে লাইনটা দেই মানে 13 নম্বরের জায়গায় যদি প্রিন্টটা করি মানে এই প্রিন্টটাকে যদি প্রথমে নিয়ে আসি তাহলে 6 পর্যন্ত প্রিন্ট করে ও থামবে। দেখেন, দেখতে পাচ্ছেন 0 থেকে 6 পর্যন্ত প্রিন্ট করছে তারপরে থামছে। যদি আমরা এইখানে প্রিন্টএফটাকে না রাখতাম, এই যে এই 13 নাম্বার লাইনে না রেখে আগের জায়গায় রাখতাম, সেম কোডের জন্য আমাদের যেটা হইতো সেটা হচ্ছে 6 পর্যন্ত প্রিন্ট করতো না, প্রিন্ট করতো কোন পর্যন্ত? 5 পর্যন্ত। এই যেখানে এই সময় এসে 5 পর্যন্ত প্রিন্ট করছে। এটা হচ্ছে ব্রেক স্টেটমেন্টের কাজ। সেম ভাবে আমরা যদি ব্রেক ইউজ না করে আরেকটা জিনিস নিয়ে কাজ করতাম সেটা হচ্ছে কন্টিনিউ, তাহলে কি হইতো? ব্রেক মানে থামা আর কন্টিনিউ মানে হচ্ছে কাজ চালায় যাও। সো এই সেম কোডের মধ্যে আমরা ব্রেকের জায়গায় যদি অন্য একটা কিওয়ার্ড রাখতাম সেটা হচ্ছে কন্টিনিউ, তাহলে কি হইতো? কন্টিনিউর মধ্যে যদি আসি তাহলে দেখেন এইখানে কি প্রিন্ট হয় না বলেন তো? একটু আউটপুটটা দেখার ট্রাই করেন স্যার। 6 আউটপুট হয়নি স্যার 6 হয় নাই। 6 প্রিন্ট হয় না স্যার। হ্যাঁ 6 প্রিন্ট হয় না, বাকি সবকিছু প্রিন্ট হইছে। কেন? স্যার ওইখানে 6 দেওয়া ইকুয়াল 6 দেওয়ার জন্য আর কি। হ্যাঁ স্যার এখন ওটা চলমান আছে, কন্টিনিউ না 6 মাইনাস হয়ে গেছে। ও হচ্ছে বলতেছে যে 6 এর পরে যদি 6 সত্যি হয় তাহলে কন্টিনিউ করো, কারে ছাড়া? ওই 6 ছাড়া বাকিগুলো কন্টিনিউ করো। আমি যদি এইখানে এসে দিতাম এইরকম যে i = 7, তখন কি হইতো? 0 থেকে 9 পর্যন্ত সবগুলো নাম্বার প্রিন্ট হইতো, শুধুমাত্র 7 ছাড়া। একটু দেখি, এসে 7-এ এসে বলতো কন্টিনিউ, মানে 7-এ এসে বলছে যে 7-এর কাজটা মানে এইখানে কন্টিনিউ মানে কি জানেন? এই 7 নিয়ে আসলাম, এই কন্টিনিউ মানে হচ্ছে তুমি কাজ চালায় যাও। কোথায় চলে যাবে? এটার সাথে সাথেই সে 19 নাম্বার লাইনে চলে আসে। মানে এইখানে যতগুলা কাজ থাকবে কন্টিনিউর পরে এই লুপের মধ্যে ওইগুলো আর হবে না, লুপের পরবর্তী ধাপের কাজগুলা সে করবে।
মুভ করে। বলেন স্যার। বুঝতে পারছি স্যার। আচ্ছা শেষ করে দেন স্যার, প্লিজ স্যার। আচ্ছা, আর একটু, আর 5 মিনিট, ঠিক আছে স্যার? আপনাদের ভালো প্রেশার আছে তো, মানে আদারওয়াইজ একটু প্রবলেমে পড়তে হবে। সো আশা করি ব্রেক এবং কন্টিনিউ আপনারা বুঝতে পারবেন। আমরা লাস্ট যেই জিনিসটা একটু দেখব সেটা হচ্ছে স্ট্রিংস। দেখেন, এটা আমরা অনেক ইউজ করছি, এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা এইখানে এই যে এই জায়গাটায় প্রিন্ট করতেছি ট্রাই প্রোগ্রামিজ ডট পিআরও, বা আমরা যেটাকে বলি এখানে না লিখে যদি বলি হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ড যদি আমরা এখানে প্রিন্ট করি, আলটিমেটলি কি কাজ হইতেছে দেখেন। হ্যালো ওয়ার্ল্ডের আগে আমরা কি একটা ডবল কোটেশন শুরু করছি, আবার এরপরে আমরা ডবল কোটেশন দিয়ে শেষ করছি। কেন করছি? কারণ হচ্ছে, এর রিজনটা হচ্ছে যে আমরা এইখানে এই টোটাল জিনিসটাকে, এই হ্যালো ওয়ার্ল্ডটাকে একটা স্ট্রিং আকারে কল্পনা করতেছি। এখন তাহলে স্যার এই যে কথাটা বললেন স্ট্রিং, একটা জিনিস খেয়াল করবেন, যখনই কোনো জায়গায় স্ট্রিং কথাটা লিখতেছি সেক্ষেত্রে তার এস বড় হাতের হবে। স্ট্রিং এর একটা আলাদা মানে আছে, মানে হচ্ছে এইচ, এটা একটা ক্যারেক্টার, বা আমার নামের এস একটা ক্যারেক্টার, এ আর একটা ক্যারেক্টার, ইউ আর একটা ক্যারেক্টার। আমরা যদি ক্যারেক্টারগুলোকে আলাদা আলাদাভাবে লিখি তাহলে লিখতে হবে আর এ ভি, মানে এক একটা ক্যারেক্টারকে লেখার জন্য এরকম আলাদা একটা স্পেস স্পেস দিয়ে আমরা লিখলাম। কিন্তু আমরা যদি সবগুলা ক্যারেক্টারকে এক পাশাপাশি রাখি, রেখে যখন একটা ওয়ার্ড তৈরি করি যেটাকে আমরা বলি সি এর ভাষায় ওয়ার্ড, এবং এখানে ধরেন সৌরভ ইজ মাই নেম, কথার কথা, এই যে কয়েকটা ওয়ার্ডকে মিলায়ে যদি আমি একটা জিনিসকে চিন্তা করি সেটাকে বলা হয় একটা স্ট্রিং। তো স্ট্রিং মানে হচ্ছে একটা, মানে নাম কিছু ওয়ার্ডকে আমরা যখন একসাথে রাখতেছি, তো সেটাকে যদি একসাথে আমরা কাজ করতে চাই তখন এটাকে বলি হচ্ছে আমরা স্ট্রিং। এই যে দেখেন এইখানে এই যে হ্যালো ওয়ার্ল্ডটা লিখলাম, এই টোটালটাকে আমরা একটা হিসেবে কল্পনা করতেছি। কিভাবে বুঝলেন স্যার? কারণ এই যে সেমি, এই ডবল কোটেশন শুরু এবং শেষ, এই টোটাল জায়গাটা নিয়ে আমরা একটা ওয়ার্ড চিন্তা করতেছি, এবং যেই ওয়ার্ডটাকে আমরা একসাথে বলতেছি একটা স্ট্রিং। সো এই যে স্ট্রিং জন্য আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে যে আমরা এই যে স্ট্রিং এর কাজগুলা করতেছি, এই ক্ষেত্রে এই স্ট্রিং এর মধ্যে যেমন এই হ্যালো ওয়ার্ল্ড, এই টোটাল লাইনটাকে যদি চিন্তা করি, এর ভিতরে এইচ কত 0 নাম্বার জায়গায়, ই 1 নাম্বার, 2 3 এরকম, এই যে মাঝখানে একটা স্পেস আছে, এটাও একটা ক্যারেক্টারের মতো চিন্তা করতে পারি। সো আমরা যদি এই স্ট্রিংটার 0 নাম্বার ক্যারেক্টারকে প্রিন্ট করি তাহলে দেখেন এখানে প্রিন্ট হবে হচ্ছে জি, মানে এই ক্যারেক্টারটাকে। সো নরমালি এই স্ট্রিং এর উপরে আমরা ডিফারেন্ট অপারেশন চালাইতে পারি। আপনাদের যেহেতু তারা আছে বা কালকে পরীক্ষা একটা গ্রুপের আমি জানি, সো সেই ক্ষেত্রে আমি আর এই জিনিসটাকে মানে এক্সপ্লেইন করব না। আপনারা হচ্ছে এই স্ট্রিংটাকে, স্ট্রিং জিনিসটা আমি যেহেতু বেসিক জিনিসটা বলে দিলাম, যেমন ধরেন এইখানে একটা, এই যে যদি লিখি সাইজ অফ, এই যে এই জায়গাটা যদি একটু খেয়াল করেন, যদি আমরা লিখি সাইজ অফ, ব্র্যাকেটে যে কোনো কিছুর নাম লিখে দেই, ধরেন এই হ্যালো, মানে যে কোনো একটা স্ট্রিং এর নাম লিখে দেই বা একটা অ্যারের নাম লিখে দেই, তখন আলটিমেটলি আমার প্রোগ্রামিং এটা এই টোটাল যে অ্যারেটা আছে এর টোটাল সাইজ কত সেটাকে প্রিন্ট করে। আবার বলি, সো এই যে মানে আমার এই সাইজ অফ অপারেটর বা এটাকে একটা বলা হয় ফাংশন। কিভাবে ফাংশন? কারণ এর সামনে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে। এর ভিতরে যদি আমি কোনো একটা স্ট্রিং এর, কারণ স্ট্রিং 1, এই স্ট্রিংটাকে যদি পাস করে দেই তাহলে তার কাজ হচ্ছে এই স্ট্রিং এর টোটাল লেন্থ কত, মানে টোটাল ওয়ার্ড কয়টা আছে সেই লেন্থটা আসলে সে আমার কাছে প্রিন্ট করে দিবে।
স্যার রান করেন দেখি। আচ্ছা, এইখানে আমরা ওই স্ট্রিং অপারেটরটা তো প্রিপেয়ার করি নাই, আমরা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। আমরা তাহলে একটু দেখি, তাহলে এইখান থেকে যেমন ধরেন এরা যে দুইটা প্রিপেয়ার করেছে সেখান থেকে আমরা একটু দেখি, তাহলে আর একটু ক্লিয়ার হবে। আচ্ছা, যেমন এইখানে প্রথমত খেয়াল করেন, আচ্ছা আমরা আগের কোডটা একটু, আপাতত তো আমাদের এই ভিতরের জিনিসগুলো লাগতেছে না, সো আমরা এইখান থেকে একটু দেখি যে আমরা হচ্ছে এইখানে প্রথম একটা স্ট্রিং নিলাম, স্ট্রিংটার নাম মানে স্ট্রিংটা হচ্ছে কি ক্যারেক্টার টাইপের এবং যার নাম হচ্ছে গ্রেটিংস। এখন যেহেতু আমরা স্ট্রিং এর ভিতরে একের অধিক নাম্বারকে রাখবো, একই টাইপের নাম্বার মানে সরি একই টাইপের জিনিস মানে হচ্ছে অনেকগুলো ক্যারেক্টারকে রাখবো, সেই জন্য এটাকে আমরা বলতেছি অ্যারে, অ্যারে অফ ক্যারেক্টার্স, যদি আমি ভুল না করে থাকি। তাহলে এই যে অ্যারে অফ ক্যারেক্টার্স, এই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সো এই যে অ্যারে অফ ক্যারেক্টার্সটা আছে এইখানে, ওই যেটা আমরা বললাম যে সাইজ অফ মানে টোটাল সাইজ কত, এটা যদি দেখতে চাই, মানে এই যে গ্রিটিংস নামে এই যে অ্যারে অফ ক্যারেক্টারটা নিছি, এরখানে টোটাল এই যে HEL টোটাল কয়টা আছে যদি আমি বুঝতে চাই, রান করলে দেখেন দুইটা আউটপুট আসতেছে, দুইটাই 13 মানে 13। প্রথমটা দেখেন এইখানকার এই যে হ্যালো ওয়ার্ল্ড এবং এরপরে এই যে একটা এক্সক্লামেটরি সাইন এবং \0, এটা দ্বারা একটা আলাদা মিনিং আছে। এই \0 কে বলা হয় এন্ড লাইন বা এন্ড স্ট্রিং, মানে এই যে এখানে হ্যালো ওয়ার্ল্ড এবং সেমিকোলন দেয়া, এরপরেই যে এই স্ট্রিংটা শেষ, এটাকে বোঝানোর জন্য আমরা \0 এই দুইটাকে একসাথে ইউজ করি। সো সেম ভাবে যদি আপনি এই 11 নম্বর লাইনে যে গ্রেটিংস 2 নামে যে স্ট্রিংটা আছে সেইটারও যদি লেন্থ আপনি জানতে চান, তাহলে দেখতে পারবেন এর লেন্থ হচ্ছে 13, কারণ কি এখানে HELLO এখানে আছে 5টা, একটা স্পেস 6, W 7, O 8, R 9, L 10, B 11, এই যে এক্সক্লামেটরি সাইন বা আশ্চর্যবোধক চিহ্ন এটা হচ্ছে 12। এবং আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি না, সেটা হচ্ছে অবশ্যই এইটার শেষে, যেহেতু এটা একটা শেষ বোঝাচ্ছি, তাহলে এর শেষে এরকম \0 একটা কম্পিউটারের মধ্যে আছে। বলেন বুঝতে পারছি কিনা? স্যার কথা বলি স্যার। হ্যাঁ বলেন স্যার। স্যার এই গুলো যে মানে ইন্টিজার তারপরে ইফ তারপরে ব্রেকেট, এগুলোর মানে পুরো একটা মানে শীট নাই আপনার কাছে, মানে কোনটা দিয়ে কি কাজ করে এগুলো নাই? হ্যাঁ আছে তো স্যার, ইন্টিজার দিয়ে কি ওইটা কাজ একটু করে দিয়ে দিলে একটু ভালো হতো। এটা তো দেয়া আছে স্যার, প্রথম লেকচারের মধ্যে বেসিক জিনিসগুলো দেয়া আছে। ও স্যার ঠিক আছে স্যার। বুঝতে পারছেন? সো এই স্ট্রিং কন্টিনিউ এবং ব্রেক এই জিনিসটা হ্যাঁ এখানেই শেষ করে দিচ্ছি স্যার, তাহলে আপনারা একটু অ্যাটেন্ডেন্সটা দেন এবং রেকর্ডটা আপনারা এখন আপাতত বন্ধ করতে পারেন। আসলে